নমস্কার। বাংলাদেশ নিয়ে অনেকদিন খবরাখবর দেওয়া হচ্ছে না, কারণ সেখানে যা ঘটে চলেছে তা সত্যি মিথ্যার ঊর্ধ্বে প্রায় পরাবাস্তবই বলা যেতে পারে। ট্র্যাজেডি হচ্ছে না কমেডি হচ্ছে বোঝা খুব মুশকিল। যদিও ঘটনাপত্রগুলো ট্র্যাজিক, কিন্তু তার মধ্যে হাস্যরসের উপাদান প্রবল। গোটা দুই ঘটনা তো এই কয়েকদিনের মধ্যেই শুনলাম, পড়লাম। তার মধ্যে প্রথমটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন কর্মী ছিলেন এবং আছেনও, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির বাইন্ডিংয়ের কর্মী বলে পড়লাম। তার নাম মোস্তাফা আসিফ অর্ণব। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই দেখে বলেন তার ওড়নাটা ঠিক করে নিতে। ওড়না নাকি গলায় জড়ানো ছিল, পরে উনি হাত দিয়ে দেখিয়েছেন কীভাবে জড়ানো ছিল। গলায় জড়ানো ছিল, সেটাকে উনি নামিয়ে বুক ঢেকে নিতে বলেন। তো ছাত্রী স্বাভাবিকভাবেই এতে অপমানিত হন। তো অপমানিত হওয়াটা খুব একটা বড় কথা নয়, কারণ এই ধরনের জিনিসপত্র বাংলাদেশে কয়েকদিন ধরেই চলছে। তৌহিদি জনতা, এই নামটা প্রায় শোনা যাচ্ছে, ধর্মপ্রাণ জনতা, তৌহিদি জনতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ, নারীদের হয়রানি, এসব তো ঘটিয়ে চলেইছে। তো এত বড় একটা বিপ্লব হয়েছে, তার তো কিছু মূল্য দিতেই হবে। অনেকেই নাচানাচি করেছেন, তো মূল্যটা নিয়ে তারা কেউ কিছু বলছেন না, কিন্তু বিপ্লব যখন হয়েছে এত বড় একটা, তার তো কিছু মূল্য দিতেই হবে। তো এক্ষেত্রে শুধু একটি ব্যতিক্রমী ব্যাপার যে ছাত্রীটি অপমানিত হয়ে, চূড়ান্ত অপমানিত হয়ে পুলিশে অভিযোগ করেন। তা পুলিশই অভিযোগ করেছেন, এটা তো যথেষ্ট সাহসের পরিচয়। কিন্তু তারপর যা হয় তাদের বিশেষ ব্যতিক্রম কিছু নেই, সবই ঘটতে থাকে নিয়ম মতো। পুলিশ লোকটাকে বলতে পারি যে লোক দেখানোর মতো করেই গ্রেপ্তার করে, তারপর তিনি জামিন পান। তৌহিদি জনতা, তিনি যখন জামিন পান তখন তৌহিদি জনতা হাতে কোরআন, মাথায় পাগড়ি, গলায় মালা দিয়ে তাকে বরণ করে। মামলাটা সম্পূর্ণভাবে তুলে নেওয়ার দাবিও করে তৌহিদি জনতা, এবং তারপর যা হওয়ার ছিল তাই হয়। বিশ্ববিদ্যালয় কিছু পরে জানায় তারা মামলাটা সত্যিই তুলে নিচ্ছে, কারণ অভিযোগকারীদের নিরাপত্তা নিয়ে তাদের ভাবতে হচ্ছে। এছাড়া তৌহিদি জনতার চাপও আছে, এবং বাদী ও বিবাদী অর্থাৎ অভিযোগকারিণী এবং অভিযুক্ত লোকটির মধ্যে সমঝোতা হয়ে গেছে। সমঝোতা মানে সেটা নিয়ে একটা সাক্ষাৎকার বেরিয়েছে অভিযোগকারিণী বিবিসিতে, যে বস্তুত ওটা কড়কানি, ভয় দেখানো টাইপের জিনিস। ফলে আপাতত যেরকম বিপ্লবের যা ফল হওয়ার কথা ছিল সেরকমই সব শান্তি করলেন। তো এটা আলাদা করে নতুন কিছু নয়। ইরানে, আফগানিস্তানে এই ধরনের জিনিসপত্র দেখেছি আমরা। তথাকথিত বিপ্লবের পর বাংলাদেশে যা হবে এ নিয়ে আমাদের আশঙ্কা ছিল, তা পরপর ঘটে চলেছে। কিন্তু এগুলো বড় কথা নয়, এগুলো সবাই জানেন, এগুলোর জন্য এই অনুষ্ঠানটা করছি না। বড় কথা যেটা এবং আসল কথা যেটা, সেটা হলো এরপরে যে ঘটলো তা, যেটা ট্র্যাজেডি না কমেডি বোঝা খুব কঠিন। আসিফ অর্ণব অর্থাৎ কিনা যিনি অভিযুক্ত ছিলেন, তো তিনি তারপরে একটা বৈপ্লবিক স্টেটমেন্ট, বিবৃতি দেন, যেটা বলার জন্য এই পুরো ভিডিওটা। তো লাইভ টিভিতে তাকে নানা কথা জিজ্ঞাসা করা হয়, সেখানে দাঁড়িয়ে তিনি যেটা বলেন, একদম বহু উদ্ধৃতি দিচ্ছি, আমি একটু দেখে নিয়ে দিচ্ছি। তিনি দাঁড়িয়ে বলেন যে ওড়নাটা জাস্ট ওখানে ছিল, হাতে দেখিয়ে বলেন ওড়নাটা জাস্ট ওখানে ছিল, আমি বলেছি নামায়া রাখেন। এইটুকু বলে ছেড়ে দিলেও হতো, কিন্তু এখানেই শেষ নয়। তারপর তিনি বলেন, এটাও কোট আনকোট, আমি তো বলি নাই আপনার দুধটা কত বড় বড়। তো এতটুকু বানিয়ে বলছি না, এই কথাটা এখানে বলতে আমার একটু অস্বস্তি ছিল, নেহাত উদ্ধৃতি বলে বললাম। কিন্তু এতটুকু বানিয়ে বলছি না, ভিডিওতে সচক্ষে ব্যাপারটা শুনলাম এবং দেখলাম। একবার বিশ্বাস না হয় চোখ কচলে আরেকবার দেখলাম, এবং পরিষ্কার বুঝলাম যে কোনটা বড়, কোন অঙ্গ প্রত্যঙ্গ বড়, তার আকার কীরকম, এইটুকু স্রেফ যদি না বলা হয় তাহলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাকি সবটা জায়েজ। ওড়নাটা নামান, হিজাবটা একটু সরান, লম্বা হাতা পরবেন, মাথা ঢাকেননি কেন, এইভাবে হাঁটছেন কেন, সমস্ত কিছুই বলা যাবে। ওটা এখন খুব জায়েজ, বিপ্লবের ফলশ্রুতি। এগুলো সবই খুব যুক্তিযুক্ত, শুধু অঙ্গ প্রত্যঙ্গের নাম না নিলেই হলো, ব্যাস। তো দুই বাংলার সমর্থক কুল যারা প্রচুর লাফিয়েছিলেন, তাদের সমেত সকল তৌহিদি জনতা এই ঘটনাটা জানার পর আমি তাদের মঙ্গল কামনা করছি। একটু হাস্যরস যদিও আছে, বিষয়টা তো ট্র্যাজেডি, তো তাদের বিপ্লব দীর্ঘজীবী হোক। তো এইখানেই আমি অনুষ্ঠানটা শেষ করতে পারতাম, কিন্তু এই করতে করতেই আরেকটা ঘটনার কথা সামনে চলে এলো। সেটা হলো 2001 সালের একটা ঘটনার পরবর্তীকালের ফলো আপ, এই 2025 সালে। তো 2001 সালে সিরাজগঞ্জে একটা গণধর্ষণের কাণ্ড হয়, সে নিয়ে খুব হইচই হয়েছিল। আপনাদের হয়তো মনে নেই, অনেকে হয়তো সেই সময় ছোটও ছিলেন, জানেনও না, যে 2001 সালে পূর্ণিমা শীল নামক একটি মেয়েকে গণধর্ষণের শিকার হতে হয়েছিল। তো গণধর্ষণের শিকার হতে হয়েছিল, সে নিয়ে খুব হইচই হয়েছিল। এবং আরেকটা জিনিস খুব ভাইরাল হয়েছিল, সেটা তার মায়ের কথা।
সাদাত হোসেন মান্টোর সেই গল্পের কথা মনে করিয়ে দেয়, যেখানে ধর্ষণকারী ধর্ষিতা মহিলা পা দুটো ফাঁক করে দিচ্ছেন, যে গল্পটার নাম হচ্ছে খোলদ। এইখানে উদ্ধৃতি অনুযায়ী খবরের কাগজে যা পড়েছিলাম, সে সময় টিভির অত চল ছিল না, সেটা হলো যে ধর্ষণকারীর সংখ্যা প্রচুর ছিল। পূর্ণিমার মা অসহায়ভাবে বলেছিলেন যে বাবা তোমরা এক এক করে এসো, আমার মেয়েটা ছোট। তো এই মর্মান্তিক ঘটনার পর তার একরকম করে বিচার হয়। সুবিচার হয়েছিল কিনা বলা খুব মুশকিল। তো যাই হোক, প্রাক্তন জমানায় এই প্রাক্তন হাসিনার জমানায় এই ধর্ষণের ঘটনার বিচার হয়, অনেকে শাস্তিও পেয়েছিলেন। তো সে ঘটনা অনেকদিন চুকে বুকে গেছে। তারপরে যেটা হলো, এই 2025 সালে এসে দাঁড়িয়ে আমরা আবিষ্কার করলাম, এই গতকাল বা পরশু ওই সিরাজগঞ্জের ওখানে একটা মানববন্ধন হয়েছে। তো বিরোধী পক্ষের নেতারা এবং কর্মীরা মানববন্ধন করে জানিয়েছেন যে এই যে অপরাধী হিসেবে যারা চিহ্নিত হয়েছিল তাদেরকে ছেড়ে দিতে হবে। এবং কথাটা যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে তাদেরকে ধরা হয়েছিল, ব্যাপারটা একেবারেই ঠিক হয়নি, তাদেরকে ছেড়ে দিতে হবে। তো এই ফ্যাসিস্ট শব্দটা শুনে, ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক যে এই ধরনের জিনিসপত্র ঘটছে, কিন্তু এই ফ্যাসিস্ট কথাটার প্রয়োগ শুনে অত্যন্ত মানে কি বলবো, হাস্যরসাত্মক একটা ব্যাপার মনে হলো, একটা আমোদ পাওয়ার মতো ব্যাপার, যদি আদৌ তা নয়। যে জন্য প্রথমেই বললাম ট্র্যাজেডি হচ্ছে না কমেডি হচ্ছে বোঝা খুব মুশকিল। তো ফ্যাসিস্ট শব্দটা ওনারা শিখেছেন এবং যত্রতত্র ব্যবহার করছেন। এই উপমহাদেশের সব থেকে বড় আন্দোলন হচ্ছে ছাত্র আন্দোলন, হচ্ছে তালিবানদের আন্দোলন। কি ভাগ্যিস, কপাল ভালো, তালিবানরা ফ্যাসিস্ট শব্দটা জানতো না। তারাও তাহলে যত্রতত্র প্রয়োগ করতো যে ফ্যাসিস্ট নাজিবুল্লাহর আমলে অমুক হয়েছিল, কাজেই আমরা ক্ষমতায় এসেছি। তো এই ফ্যাসিস্ট শব্দটা যত্রতত্র প্রয়োগ আমরা এপারেও দেখতে পাই। সেখানে শুনতে পাই যে লাল ফ্যাসিস্ট, নীল ফ্যাসিস্ট, নিও ফ্যাসিস্ট, জিও ফ্যাসিস্ট, কেন্দ্রীয় ফ্যাসিস্ট, রাজ্যের ফ্যাসিস্ট, পাড়ার ফ্যাসিস্ট, এলাকার ফ্যাসিস্ট, এবং সম্ভবত পরিবারের মধ্যেও নানা রকম ফ্যাসিস্ট জন্মাচ্ছে। তো এই ফ্যাশন সর্বস্বতা ফ্যাসিস্ট শব্দ ব্যবহার করার, এবং তার আড়ালে নিজেদের তথাকথিত যেগুলোকে আমরা বলতাম প্রতিক্রিয়াশীল এজেন্ডা, সেগুলোকে ঢেকে ফেলা, সেটা এপারেও যেমন ওপারেও তেমন। তো এই ঘটনাটা সেই কারণে ট্র্যাজিক যে একজন ধর্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন হচ্ছে এলাকা জুড়ে, সেটা সরকার করছে তা নয়, কিন্তু তার যে নৈতিক বল সেটা এই বিপ্লব সরবরাহ করেছে। এবং নৈতিক বল কীভাবে সরবরাহ করেছে, ফ্যাসিস্ট শব্দটা যে কোনো জায়গায় ব্যবহার করে দেওয়া যায়, এইটা যে প্রয়োগ করা যায়, এই নৈতিক নীতিশিক্ষাটা এই বিক্ষোভকারীদের প্রদান করে। তো এটা একদিকে যেমন ট্র্যাজেডি, অন্যদিকে তেমন কমেডিও। যত্রতত্র আমরা আগে খুব ঠাট্টায় আর কি করতাম, ডিকনস্ট্রাকশন শব্দটা যখন ব্যবহার করা শুরু হলো, যে যেখানে পাচ্ছে ডিকনস্ট্রাকশন শব্দটা ব্যবহার করে দিচ্ছে। বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করা ডিকনস্ট্রাকশন, কোনো একটা জিনিসের সমালোচনা করা ডিকনস্ট্রাকশন। ওটা যে একটা টেকনিক্যাল ব্যাপার, ওটার যে একটা নির্দিষ্ট অর্থ আছে, সেটা ব্যবহার না করেই, সেটা না অনুধাবন করেই লোকে যেখানে সেখানে ব্যবহার করছিল। তো এই ফ্যাসিস্ট শব্দটা হয়ে দাঁড়িয়েছে তাই। কিন্তু এটা নিয়ে হাসাহাসি করা যেতে পারত, কিন্তু এটার একটা সামাজিক ইমপ্লিকেশন আছে। এখানে মানুষ মরছে, এখানে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, এখানে নারীদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, এবং এখানে ধর্ষকদের মুক্তির দাবিতে মানববন্ধন হচ্ছে এই শব্দটা ব্যবহার করে। ফলে একদিকে এটা কমেডি হলেও একই সঙ্গে ট্র্যাজেডি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের প্রতিবেশী দেশে আমরা এই জিনিস দেখে চলেছি, এবং হয়তো এই ফ্যাসিস্ট শব্দের যে ব্যবহার দেখছি, একটু আগেই যা বললাম, পশ্চিমবঙ্গেও এই জিনিস আসতে চলেছে, অন্য ফরম্যাটে আসবে। ওখানে আছে মুসলিম মৌলবাদীরা, এখানে হিন্দু মৌলবাদীরা এসে হামলা করবে, সেই দিন হয়তো আগত প্রায়। কাজেই যারা ন্যূনতম সচেতনতার মধ্যে বসবাস করেন, ন্যূনতমভাবে সচেতন, তারা এটার বিরুদ্ধে যে কোনো মূল্যে রুখে দাঁড়ান, এইটুকুই শুধু কামনা। তো যাই হোক, এই দুটো ঘটনা বাংলাদেশে ঘটেছে, এটা বলার জন্যই আজকের এই ভিডিও বলা হয়ে গেছে। এবার আপনাদের বিবেচনা মতো আপনারা এটাকে শেয়ার করবেন বা এই কথাগুলো চারদিকে ছড়িয়ে দেবেন। যাই করুন, দেখতে থাকুন গুরুচণ্ডালীর এই ভিডিও চ্যানেল, দেখতে থাকুন আমাদের সাইট। আমরা সমস্ত কিছু নিয়ে লেখা বার করি, সেগুলো দেখলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা, সচেতন মানুষরা কিছুটা একত্রিত হবার একটা বোধ পাবেন। তো বোধ তাদের মধ্যে সঞ্চারিত হবে, এটুকু আশা করতে পারি। এটুকু আশা করেই শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, নমস্কার।